সবাইকে স্বাগত দীপ্ত নিউজ আপডেটে, সাথে রয়েছে দোলা ডলরেস। শপথ নিলেন নবগঠিত নির্বাচন কমিশনের প্রধান নির্বাচন কমিশনার ও অন্য 4 কমিশনার। কিছুক্ষণ আগে সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে তাদের শপথ পাঠ করান প্রধান বিচারপতি সৈয়দ রিফাত আহমেদ। ইসি গঠনে সার্চ কমিটির প্রস্তাবিত নামের তালিকা থেকে অবসরপ্রাপ্ত সচিব AMM নাসির উদ্দিনকে সিইসি হিসেবে নিয়োগ দেওয়া হয়। গত বৃহস্পতিবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এই বিষয়ে জারি করা হয় প্রজ্ঞাপন। নবনিযুক্ত 4 নির্বাচন কমিশনার হলেন অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব আনোয়ারুল ইসলাম সরকার, অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ আব্দুর রহমান এল মাসুদ, অবসরপ্রাপ্ত যুগ্ম সচিব বেগম তহমিদা আহমদ এবং অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল সানাউল্লাহ। এ বিষয়ে জানাতে এই মুহূর্তে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণ থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন সহকর্মী আজিজুল ইসলাম। আজিজুল, সিইসি বা অন্য কমিশনাররা কি শপথ নেওয়ার পর আনুষ্ঠানিকভাবে কোনো প্রতিক্রিয়া জানিয়েছেন কিনা, তারা কি কোনো ব্রিফিং করবেন কিনা জানাবেন? শপথ অনুষ্ঠানে আর কারা উপস্থিত ছিলেন? দোলা, আপনাকে জানিয়ে রাখি যে এখন পর্যন্ত সিইসি বা অন্য যারা কমিশনার রয়েছেন শপথ নিয়েছেন, নেয়ার পরে তাদের আসলে সামান্য আপ্যায়নের ব্যবস্থা থাকে, যে কারণে তারা এখনো বের হয়নি, ভিতরে রয়েছেন। আর আপনাকে একটু জানিয়ে রাখতে চাই যে এই শপথকে কেন্দ্র করে আমরা দেখেছি যে নির্বাচন কমিশনের অফিসের যারা কর্মকর্তা রয়েছেন এবং সার্চ কমিটির যারা সদস্য ছিলেন তারা এবং আপিল বিভাগের বিচারপতিগণ কিন্তু এই শপথ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। আর এর বাইরে কিন্তু আমরা দেখেছি খুব বেশি একটা উপস্থিতি অন্যদের ছিল না। আপনি জানেন যে গত 21 নভেম্বর কিন্তু রাষ্ট্রপতি এই নতুন যে নির্বাচন কমিশনার সেটি গঠন করেছিল, যেখানে প্রধান নির্বাচন কমিশনার করা হয়েছিল AMM নাসির উদ্দিনকে। তিনিই আসলে প্রথমে প্রধান বিচারপতির কাছে শপথ গ্রহণ করেন। আমরা এরপরে কিন্তু অন্য যে 4 জন যে নির্বাচন কমিশনার রয়েছে তারা কিন্তু একসাথে যে 4 জন তাদেরকে শপথ বাক্য পাঠ করান প্রধান বিচারপতি। আর শপথ করানোর পরে নিয়ম অনুযায়ী তাদেরকে কিন্তু একটি স্বাক্ষর করা লাগে, সেই স্বাক্ষরটিও তারা সম্পন্ন করেন প্রধান বিচারপতি। তো এই আমরা আসলে অপেক্ষায় রয়েছি, হয়তো প্রধান নির্বাচন কমিশনার হয়তো তিনি কোনো হয়তো প্রতিক্রিয়া জানাতে পারেন। আমরা আসলে জানতে চাইব যে যেহেতু একটি পরিবর্তিত পরিস্থিতিতে নতুন নির্বাচন কমিশনার গঠন হয়েছে এবং অন্তর্বর্তীকালীন সরকার রয়েছে এখন ক্ষমতায়, সেই অবস্থাতে আসলে নির্বাচন অনুষ্ঠানে তাদের কোনো পরিকল্পনা রয়েছে কিনা বা এরই মধ্যে কোনো পরিকল্পনা করেছে কিনা নির্বাচন কমিশনারদের কাছে আমরা জানতে চাইব। হয়তো তারা কথা বলার সম্ভাবনা রয়েছে। তো আসলে শেষ পর্যন্ত তারা কথা বলবেন কিনা এখনো পর্যন্ত বুঝে উঠতে পারছি না আমরা। তো আমরা অপেক্ষায় রয়েছি। এই ছিল আমার কাছে সর্বশেষ সংবাদ। দোলা। সুপ্রিম কোর্ট প্রাঙ্গণ থেকে যুক্ত ছিলেন সহকর্মী আজিজুল ইসলাম। ধারাবাহিক সংলাপের অংশ হিসেবে অংশীজনদের সঙ্গে মত বিনিময়ে বসেছে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন। সকালে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সংলাপ শুরু হয়। এতে নেতৃত্ব দিচ্ছেন সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার। মত বিনিময়ে কমিশনের কয়েকজন সদস্য উপস্থিত রয়েছেন। রাষ্ট্র মেরামতের জন্য অন্তর্বর্তী সরকার যে কয়েকটি কমিশন গঠন করেছে এর মধ্যে নির্বাচন ব্যবস্থা অন্যতম। এরই মধ্যে সাবেক প্রধান নির্বাচন কমিশনার সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষের পরামর্শ পেয়েছে কমিশন। সকাল থেকে 3টি ধাপে নাগরিক সমাজ, বুদ্ধিজীবী ও শিক্ষকদের সঙ্গে বৈঠক করছেন সংস্কার কমিশনের সদস্যরা। কারো প্রতি অন্যায় হলো, তো তারপরে সে মামলা করলো, মামলা করার পর দেখা গেল যে এই মামলা নিষ্পত্তি হতে হতে টার্মে চলে গেল, তো তাহলে ওই লোকটা তো কোনো বিচার পেল না। তা আমি তাদেরকে প্রস্তাবনা দিলাম যে আপনাদের মধ্যে একটা বিচারের একটা ব্যবস্থা যদি রাখা যায় যে তারাই এই নির্বাচন কমিশনে এটা বিচার করবে। ঢাকায় ব্যাটারি চালিত রিকশা বন্ধে হাইকোর্টের দেয়া আদেশের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করবে রাষ্ট্রপক্ষ। রোববার ডেপুটি অ্যাটর্নি জেনারেল নূর মোহাম্মদ আজমি এ তথ্য নিশ্চিত করেন। এর আগে গত মঙ্গলবার হাইকোর্ট বেঞ্চ ঢাকা মহানগর এলাকায় ব্যাটারি চালিত রিকশা চলাচল বন্ধের নির্দেশ দেন। এরপরে ওই সিদ্ধান্তের প্রতিবাদে আন্দোলন শুরু করেন ব্যাটারি চালিত অটোরিকশার চালকরা। তাদের জীবিকা চালু রাখার দাবিতে সকাল থেকে রাজধানীর সায়েন্স ল্যাব, ধানমন্ডি, মোহাম্মদপুরের বসিলা ও শাহবাগে বিক্ষোভ শুরু হয়। এতে ওই এলাকাগুলোতে যান চলাচল ব্যাহত হচ্ছে। ভোগান্তিতে পড়েন বিভিন্ন যানবাহনের চালক ও সাধারণ মানুষ। অনেককে পায়ে হেঁটে গন্তব্যের উদ্দেশ্যে রওনা দিতে দেখা যায়। এখানে আপনারা দেখছেন লক্ষ লক্ষ শ্রমিক, তারা খেটে খাওয়ার জন্য আসছে। আমরা কিন্তু রাজনীতি করি না,
আর এই যে 36 দিন আন্দোলন হলো, এই আন্দোলনে এই অটোরিকশা চালকদের যে কি ভূমিকা, এটা আপনারা সবচেয়ে ভালো জানেন। পুলিশে ব্যাটারি খুলে নিয়ে যায়, আমাদের বউ বলাবার ছেলেমেয়ে লেখাপড়া করে না, আমরা কি চলতে পারবো না দেশে? আমরা রুট পারমিট অনুযায়ী, যৌক্তিক রুট পারমিট অনুযায়ী গাড়ি চালাতে চাই। যদি না অন্যায় রায় প্রত্যাহার করা না হয়, তাহলে আমরা রাজপথ ছেড়ে যাব না। এ বিষয়ে জানাতে জাতীয় প্রেস ক্লাব এলাকা থেকে যুক্ত রয়েছেন সহকর্মী মেহেদী হাসান। মেহেদী, বিক্ষোভের ফলে ঢাকার সড়কগুলোর কি অবস্থা জানাবেন? অটো চালকরা কি বলছেন? দোলা, আমি শুরুতে একটু জানাতে চাই, আমি প্রেস ক্লাবে নয়, আমি শহীদ মিনারে এসেছি। তারা প্রেস ক্লাবের সামনে গণ অবস্থান কর্মসূচি পালন করছিলেন এবং তাদের এই অবস্থান কর্মসূচি পালন করা শেষ হলে তারা প্রেস ক্লাব থেকে শহীদ মিনারের উদ্দেশ্যে তাদের এই বিশাল যে জমায়েত হয়েছে সেই জমায়েতের মিছিল নিয়ে এখানে আসলে অবস্থান করে এবং তাদের আজকের যে কর্মসূচি ছিল তা আসলে এখানে আসার মধ্য দিয়ে আসলে শেষ করেছে। এবং আজকে শুরুর ঘটনা যদি একটু বলি, প্রেস ক্লাবের সামনে এই গণ অবস্থান কর্মসূচি তারা যে নিয়েছে, এখানে কিন্তু অংশগ্রহণ করার জন্য রাজধানীর বিভিন্ন এলাকা থেকে অটোরিকশার চালকরা কিন্তু পায়ে হেঁটে মিছিল করতে করতে এখানে এসে অংশ নিয়েছিল। এবং তাদের যে কথা সেটা হচ্ছে যে এই গত মঙ্গলবার হাইকোর্ট থেকে যে 3 দিনের মধ্যে ব্যাটারি চালিত রিক্সা বন্ধের করার জন্য ঘোষণা দিয়েছিল, সেই ঘোষণার বিপক্ষে আসলে তাদের এই অবস্থান কর্মসূচি। এবং তাদের কথা হচ্ছে যে তারা ব্যাটারি চালিত অটোরিকশা বন্ধ করবে, কিন্তু তাদের বিকল্প তো কোনো একটা অপশন দিতে হবে, তারা না হলে কি করে নিজেদের জীবনযাপন করবে? তাদের যে জীবিকা, এই জীবিকা নির্বাহের একমাত্র উৎস হচ্ছে এই ব্যাটারি চালিত রিক্সা। যদি এই রিক্সায় তাদের থেকে ছিনিয়ে নেওয়া হয় তবে তারা বিভিন্ন দিক থেকে আসলে ক্ষতিগ্রস্ত হবে যদি তাদের বিকল্প কোনো ব্যবস্থা না করা হয়। এজন্য আজকে তাদের যে শ্রমিক নেতারা উপস্থিত ছিলেন তারা কিন্তু দাবি জানিয়েছেন যে আপনাদের যদি অটোরিকশা বন্ধ করতে হয় তবে বিকল্প কোনো একটা ব্যবস্থা করেই বন্ধ করুন, অথবা আমাদেরকে বিআরটি এর মাধ্যমে একটি রুট পারমিট সহ এই যে শৃঙ্খলা বজায় রেখে যে রিক্সা চালানোর পুরো প্রক্রিয়া, এটি যেন একটা সুষ্ঠুভাবে একটা সমাধানের মাধ্যমে নিয়ে আসে, এই আহ্বান তারা জানিয়েছে। এবং আমি আরেকটু বলতে চাই যে এই শ্রমিক নেতারা যারা রয়েছে তারা কিন্তু এই ব্যাটারি চালিত রিক্সাদের পক্ষে তারা শক্তভাবে অবস্থান নিয়েছে এবং তারা আজকে অ্যাটর্নি জেনারেলের সাথেও নাকি দেখা করেছে, এটা তাদের কথা মতে। এবং তারা হচ্ছে এই হাইকোর্টের রায়ের বিপরীতে হচ্ছে তারা আপিল করবে এবং এই আপিল সম্ভবত কালকে এটা নিয়ে একটা প্রক্রিয়া হতে পারে হাইকোর্টে। এবং কালকেও তারা আসলে একটা অবস্থান নেওয়ার কর্মসূচির কথা আমাদেরকে জানিয়েছে। এই ছিল দোলা আমার কাছে সর্বশেষ। কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণ থেকে যুক্ত ছিলেন সহকর্মী মেহেদী হাসান। যুক্তরাষ্ট্রে তৈরি পোশাক পণ্যের শুল্কমুক্ত প্রবেশাধিকার বা জিএসপি পেতে পূরণ করতে হবে 11 দফার শর্ত, এ কথা জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। সকালে সচিবালয়ে বাণিজ্য উপদেষ্টার সাথে সৌজন্য সাক্ষাৎ করেন বাংলাদেশ সফররত যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের আন্তর্জাতিক শ্রম বিষয়ক বিশেষ প্রতিনিধি কেলি এম ফে রদ্রিগেজের নেতৃত্বে একটি প্রতিনিধি দল। পরে বাণিজ্য উপদেষ্টা সাংবাদিকদের জানান, গত 1 দশক ধরে যুক্তরাষ্ট্রের বাজারে তৈরি পোশাক রপ্তানিতে জিএসপি সুবিধা পাচ্ছে না বাংলাদেশ, অথচ ইউরোপীয় ইউনিয়ন, জাপান সহ বেশ কিছু দেশেই সুবিধা মিলছে। এ বিষয়ে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দল বাংলাদেশের শ্রম অধিকার, ট্রেড ইউনিয়ন ও শ্রম আইন সংক্রান্ত 11 দফা শর্ত পূরণের তাগিদ দিয়েছেন বলে জানান বাণিজ্য উপদেষ্টা। বাংলাদেশের পোশাক খাতের অন্যতম বড় দুর্ঘটনা তাজরিন ফ্যাশনসে অগ্নিকাণ্ডের 1 যুগ পূর্ণ হলো। 2012 সালের এই দিনে সাভারের এই পোশাক কারখানাটিতে যে অগ্নিকাণ্ড হয় তাতে কারখানার মধ্যে দগ্ধ হয়ে প্রাণ হারান অন্তত 110 জন শ্রমিক, আহত হন আরও অনেকে। অগ্নিকাণ্ডের সময় কারখানাটিতে পর্যাপ্ত অগ্নি নিরাপত্তার ব্যবস্থা ছিল না বলে পরবর্তীতে তদন্তে বেরিয়ে আসে। শ্রমিকরা বলছেন তাদের ন্যায্য ক্ষতিপূরণ এবং দীর্ঘমেয়াদে পুনর্বাসনের উদ্যোগ এখন পর্যন্ত নেওয়া হয়নি। শোকার্ত ভয়াবহ দিনটি স্মরণে সকালে তাজরিন ফ্যাশনসে জড়ো হন দুর্ঘটনায় আহত ও নিহতদের পরিবারের সদস্যরা। ফুল দিয়ে বিনম্র শ্রদ্ধায় তারা স্মরণ করেন নিহত সহকর্মীদের।
আর এই ছিল দীপ্ত নিউজ আপডেটে। বিকাল 3টায় ফিরবো দীপ্ত সংবাদ নিয়ে। দেখার আমন্ত্রণ রইল। এছাড়া আরও তথ্য এবং বিনোদনের নানা খবরাখবর জানতে যুক্ত থাকুন দীপ্তর ডিজিটাল প্ল্যাটফর্মে। সবাইকে ধন্যবাদ।